এই আমরা আবারও অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হলাম। এর আগের ক্লাসগুলো তোমরা ই লাইব্রেরি বা আমার যে বিএন বাংলা পাঠশালা যে চ্যানেল সেটা থেকে সাবস্ক্রাইব করে তোমরা জেনেছো নিশ্চয়ই। গত ক্লাসে আমরা নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি পড়েছিলাম। আজকে আমরা পড়ব বাংলা প্রথম পত্রের আরেকটি কবিতা লোকলোকান্তর, যেটি লিখেছেন আল মাহমুদ। আসো প্রথমেই আমরা একটু আল মাহমুদ সম্পর্কে জেনে নিই। উনি জন্মগ্রহণ করেছিলেন 11ই জুলাই 1936 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে এবং মৃত্যুবরণ করেছেন 2019 সালে ঢাকাতে। প্রথমত তিনি পেশা হিসেবে গ্রহণ করেছিলেন সাংবাদিকতাকে। পরবর্তী জীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসাবে অবসর গ্রহণ করেন। তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, অদৃষ্টবাদের রান্নাবান্না, বখতিয়ারের ঘোড়া ইত্যাদি। তার উল্লেখযোগ্য উপন্যাস ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে ইত্যাদি। বোঝাই যাচ্ছে সাহিত্যের নানা শাখায় তার পদচারণা। ছোট গল্পও তিনি লিখেছেন। তার ছোট গল্প গ্রন্থের নাম পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, সৌরভের কাছে পরাজিত ইত্যাদি। সাহিত্য জীবনে অনেক পুরস্কার এবং পদক তিনি পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, যেটা সোনালী কাবিন কাব্যগ্রন্থের জন্য তিনি পেয়েছিলেন স্বাধীনতা পূর্ব সময়ে। 21 পদক পেয়েছেন তিনি। এছাড়া অসংখ্য পদক, অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন। তো আসো আল মাহমুদের যে কবিতাটি আমাদের পাঠ্য তালিকাভুক্ত, সেই লোকলোকান্তর কবিতার মধ্যে আমরা চলে যাই। প্রথমেই কবিতাটি আমি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে, তাকাতে পারি না আমি, রূপে তার যেন এত ভয়। যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি। সংসার, সমাজ, ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। কবিতাটি বারবার তোমাদেরকে পড়তে হবে, তাহলে কবিতাটির অভ্যন্তরীণ অর্থ তোমরা উপলব্ধি করতে পারবে। এই কবিতাটি যতটা না বুঝবার, তার থেকে অনেক বেশি উপলব্ধি করবার, যতটা না পড়বার, তার থেকে অনেক বেশি অনুভবের। তো কবিতাটির ভেতরে ঢুকবার জন্য আসো আমরা এর কবিতার চরণ নিয়ে তোমাদের যে শব্দার্থ টিকার আলোচনা তোমাদের বইতেই আছে, বই থেকেও তোমরা দেখবে, আমরা সেই অংশগুলো আবার একটু আলোচনা করি। প্রথমেই কবি বলছেন যে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। কবিতার কাব্য চেতনাকে সাদা এক সত্যিকার পাখির প্রতিমায় উপস্থাপন করেছেন। কবির এই চেতনা পাখি বসে আছে সবুজ অরণ্যের কোনো এক চন্দনের ডালে। এই চন্দন সুগন্ধি কাঠের গাছ, আর এর ফুল ঝাল মিষ্টি লবঙ্গ। কবিসত্তার মধুরতার সাথে চন্দনের সম্পর্ক নিহিত। এরপরে কবি বলছেন মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তাঁর। চন্দনের ডালে বসে থাকা কবির চেতনা পাখির উপরে নিচে বনচারী বাতাসের সঙ্গে দোল খায় পানলতা। প্রকৃতির এই রহস্যময় ও সৌন্দর্যময় পরিবেশের মধ্যে
সুগন্ধি পরাগের মাখামাখি হয়ে ওঠে কবির চেতনারূপ পাখির ঠোঁট, তার অস্তিত্বের স্বরূপ ও কাব্যভাষা। আর এক জায়গায় কবি বলছেন, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। চোখ যে রাখতে নারী এত বন্য, উপরে ঝোপের উপরে। কবির অস্তিত্ব জুড়ে চিরায়ত গ্রাম বাংলা, বাংলার অফুরন্ত রং, তার চেতনারূপ, পাখির চোখের কোঠরে কাটা সুপারির রং, তার পা সবুজ, তীব্র লাল নখ। এজন্য মাটি আর আকাশে মেলে ধরা কবির সমগ্র চৈতন্য জুড়েই প্রাকৃতিক রঙের বৈচিত্র্য এবং নিসর্গ উপলব্ধির এক অনিন্দ্য প্রকাশ। তাকাতে পারি না আমি, রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। বলতে কবি বোঝাচ্ছেন, সৃষ্টি প্রেরণায় কবি চিরকাল উদ্বুদ্ধ হন, উজ্জ্বল হয় তার চেতনার মণি। পৃথিবীর কোনো বিধিবিধান, কোনো নিয়মকানুন, কোনো ধর্ম, কোনো সমাজ সংসার বা লোকালয়ের অধীন তিনি আর থাকেন না। তখন সব কিছু তুচ্ছ হয়ে যায়। একমাত্র সত্য হয়ে ওঠে চেতনার জগৎ, চেতনার রং রূপ রেখা শব্দ ব্রহ্ম। তিনি শব্দ নিয়ে গড়ে তোলেন চেতনার জগৎ, শব্দ সৌধ। তার সেই সৃষ্টির পথ কুসুমাস্তীর্ণ নয়, বিচিত্র টানাপোড়েন ও জীবন সংগ্রামের ভেতর দিয়ে তাকে উত্তীর্ণ হতে হয় কবিতার সার্বভৌমত্বে, এবং জয় হয় কবিতার। এই শব্দার্থ টিকার অংশ থেকে হয়তো কবিতার লাইনগুলো তোমরা আরেকটু গভীরভাবে বুঝবার চেষ্টা করতে পারো। যদি পরিষ্কার না হয়ে থাকে তাহলে এখন তোমাদেরকে পড়তে হবে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতির মধ্যে ওই পাঠ সংক্রান্ত যে বিশ্লেষণ সেটি নিহিত থাকে। তো আমরা এখন একটু পাঠ পরিচিতি পড়ছি, দেখো বোঝা যায় কিনা। এই কবিতাটি আল মাহমুদের লোকলোকান্তর কাব্যের নাম কবিতা। এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবির চেতনা যেন সত্যিকারের সপ্রাণ এক অস্তিত্ব, পাখিতুল্য সেই কবি সত্তা সুন্দরের ও রহস্যময়তার স্বপ্ন সৌধে বিরাজমান। প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে তার বসবাস। কবি চিত্রকল্পের মালা গেঁথে তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান। এই কবিতায় এক সুগভীর বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণা কবিকে কাতর করে, আহত করে। তবু কবির সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী। তার সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী। এই প্রত্যয় তার বিচ্ছিন্নতাবোধের বেদনাকে প্রশমিত করে। আমরা আমাদের পাঠ্য বইয়ের কবিতা পড়লাম, তার শব্দার্থ ও টিকা পড়লাম, এবং সবশেষে পাঠ পরিচিতি পড়লাম। তোমরা বারবার এটি পড়বে, হয়তো বেশ কিছুটা বোঝা যাবে। আর যে অংশটুকু বোঝা যাচ্ছে না সেটুকু এখন আমি তোমাদেরকে একটু পরিষ্কার করব। আল মাহমুদ আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় কবিদের অন্যতম একজন। মূলত তিনি লোকজ কবি। যদিও তিনি রাজধানী ঢাকাতে বসবাস করতেন, কিন্তু গ্রামীণ জীবন, গ্রামীণ প্রকৃতি তাকে তীব্রভাবে নাড়া দিত। আর এই গ্রামীণ প্রকৃতির সাথে, গ্রামীণ জীবনের সাথে তার যে অঙ্গাঙ্গী অবস্থান, তার যে আত্মিক অবস্থান, তার যে চেতনাগত অবস্থান, এটা বোঝাতেই কবি তার চেতনাকে একটি সত্যিকারের সাদা রঙের পাখির সাথে তুলনা করেছেন। এবং সেই পাখিটি বসে আছে কোথায়? অরণ্যে, যেখানে পানলতা দোলে, সৌন্দর্য সৃষ্টি করে হাওয়ায়, যেখানে চন্দনের গাছ আছে, চমৎকার সুগন্ধি তার ডাল এবং ফুল। এরকম একটি প্রাকৃতিক পরিবেশের সাথে তিনি তার চেতনার সাযুজ্য কল্পনা করেছেন। ওই যে বললাম, তিনি
গ্রামীণ লোকজ চেতনার কবি। এ কারণেই প্রকৃতির সাথে তিনি তার চেতনার সাযুজ্য কল্পনা করেছেন। তাহলে কবিতাটির একটি প্রথম এবং প্রধান অংশের মধ্যে আমরা যেটি পেলাম, কবি আল মাহমুদের প্রকৃতি প্রিয়তা, প্রকৃতিপ্রীতি এবং তার চেতনাকে ওই প্রকৃতির সাথে একাত্ম করে দেখবার একটি চেষ্টা। এই অংশটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। কবিতাটির মধ্যে আরও একটি অংশ আছে, সেটি হচ্ছে কি, তোমরা জানো কবি স্বভাবতই একটু আলাদা। তার অনুভব, তার উপলব্ধি সাধারণ মানুষের যে জীবনচর্যা তার সাথে মেলে না, কিন্তু কবিকে এই বাস্তব জীবনের মধ্যেই থাকতে হয়, এই জীবন সংসার তাকেও পার করতে হয়, যে কারণে নানা টানাপোড়েনে তিনি কখনো কখনো ক্ষতবিক্ষত হন। যখন কবি আহত হন, ক্ষতবিক্ষত হন, দগ্ধ হন, ক্লান্ত হন, তখন তিনি প্রকৃতির কাছে যেয়ে আশ্রয় লাভ করেন। প্রকৃতি তাকে যখন আশ্রয় দেয় তখন তিনি একটি প্রশান্তি অনুভব করেন, প্রকৃতি তার ক্লান্তি দূর করে দেয়, প্রকৃতির প্রতি তিনি কৃতজ্ঞ হয়ে ওঠেন। কবিতার মাঝামাঝি অংশে সেই জিনিসটিই তিনি বলবার চেষ্টা করছেন, যে তার সমস্ত বাঁধনি ছেড়ে যাচ্ছে, তার সংসার, সমাজ, ধর্ম সব তুচ্ছ হয়ে যাচ্ছে, তিনি ওই লোকালয়ে ফিরে যেতে চাচ্ছেন, প্রকৃতির কোলে বসবাস করতে চাইছেন। এটি কবিতার দ্বিতীয় অংশ। তৃতীয় অংশের মধ্যে কবি যেটি বোঝাবার চেষ্টা করেছেন সেটি হচ্ছে তার আরেকটি গহীন উপলব্ধি, যে যখন প্রকৃতিকে তিনি ভালোবাসছেন, প্রকৃতি উদার হয়ে তাকে ভালোবাসছে, এই ভালোবাসাবাসির মধ্যে দিয়ে তিনি প্রকৃতিরকে তার কবিতার মধ্যে দিয়ে, তার লেখনীর মধ্যে দিয়ে আমাদের সামনে যখন ফুটিয়ে তুলছেন, তখন সেই সাহিত্যকর্ম, সেই কবিতা, সেই উপন্যাস বা ছোট গল্প যাই বলি না কেন, বিশেষত কবিতা অনেক বেশি পাঠকপ্রিয় হয়ে ওঠে। তার উপলব্ধির সাথে আমাদের উপলব্ধি যখন মিলে যায়, তার অনুভবের সাথে আমাদের প্রকৃতি চেতনা, প্রকৃতির প্রতি আমাদের আকাঙ্ক্ষা যখন মিলে যায়, তখন সেই কবিতা আমাদের কাছে অনেক সুখপাঠ্য হয়ে ওঠে। কবির খ্যাতি ছড়িয়ে পড়ে, কবিতার বিজয় সূচিত হয়, একইভাবে কবি আল মাহমুদেরও বিজয় সূচিত হয়। এই ছিল মূলত লোকলোকান্তর কবিতার মূল বিষয়বস্তু। তিনটা ভাগে ভাগ, আবার একটু খেয়াল করো। প্রথম পর্বে কবি তার প্রকৃতিপ্রীতিকে তুলনা করতেছেন তার প্রকৃতি চেতনার সাথে, যে এবং তুল্য হিসাবে একটি পাখির সাথে তিনি তার তুলনা করেছেন। দেখবে বর্ণনাগুলো কত সূক্ষ্ম, পাখির চোখ কেমন, তার নখ কেমন, প্রত্যেকটি রং তিনি খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন। বা প্রকৃতিতে একটি ক্ষুদ্র পানলতাও কিভাবে হাওয়ায় দোলে, সেটিও কবির চোখ এড়িয়ে যায় না। এই প্রকৃতির এত রূপ, সে রূপে কবি বিমুগ্ধ হন, নয়ন ফেরাতে পারেন না, চোখ ফেরাতে পারেন না। এই প্রকৃতি বন্দনা কবিতার একটি বড় অংশ। দ্বিতীয় অংশের মধ্যে কবি বলছেন যে এই প্রকৃতি কিভাবে তাকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, কিভাবে তার সংসারের টানাপোড়েনের দুঃখ ক্লেদ ভুলিয়ে তার শুশ্রূষা করেছে, কবিকে কিভাবে আমোদিত করেছে, এবং কবি কিভাবে প্রকৃতির কাছ থেকে সেই আহ্লাদ, আমোদ উপভোগ করে প্রীত হয়েছেন, এবং প্রকৃতির প্রতি তার প্রতিদান স্বরূপ, প্রশংসা স্বরূপ তিনি প্রকৃতি নিয়ে কবিতা রচনা করেছেন, এবং সেই কবিতা পাঠকপ্রিয়তা পেয়েছে, এবং কবির বিজয় সূচিত হয়েছে, কবিতার বিজয় সূচিত হয়েছে। আশা করছি এই আলোচনার পর তোমরা এই কবিতাটি, লোকলোকান্তর কবিতাটি বুঝতে পারবে। আমরা আরেকটি প্রকৃতি সংশ্লিষ্ট কবিতা পড়েছিলাম, এই পৃথিবীতে এক স্থান আছে, কবি জীবনানন্দ দাশের। সেটার মধ্যেও আমরা প্রকৃতিকে নিয়ে আরেকটি ভাবনা দেখেছিলাম। এই লোকলোকান্তর কবিতায় প্রকৃতি ভাবনাটি অন্যরকম। এ কারণেই আল মাহমুদ বাংলাদেশের অন্যতম প্রধান কবিদের মধ্যে উল্লেখযোগ্য। সেই আল মাহমুদের কবিতার আলোচনা এতক্ষণ আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো অংশটুকু বুঝতে তোমাদের সমস্যা হয়ে থাকে, বা কোনো অংশ যদি তোমরা স্পষ্ট না হও, পরিষ্কার না হও, তাহলে তোমরা আমাকে বিভিন্ন মাধ্যমে, মেসেঞ্জার, ফেসবুক বা মোবাইল মেসেজে আর একটু ক্লিয়ার হবার জন্য জিজ্ঞাসা করবে, আমরা তোমাদেরকে ক্লিয়ার করব।
আশা করছি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আগামী কোনো একটা ক্লাসে আমরা নতুন কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সকলকে।